তুমি একটু আলোচনা করো। যাক, আপনাদের যদি হয়েছে তাহলে আমারও হয়েছে নাকি বলছেন? আমি জীবনে কাউকে কোনোদিন বলি নাই হয় নাই বা হবে না। আপনাদের হইলে আমারও হয়েছে, আপনার যদি এখন হয়েছে আমারও হয়েছে। যাই হোক, তবে একে বলবো কি সেটা আমি বুঝতে পারছি না, বুঝলেন? আপনারা চোদ্দু দেখেছেন? চোদ্দু দেখেছেন? দেখেছেন? আমি বললি মনে পড়ে যাবে। যারা ব্যান্ডের দল দেখেছেন তারা এই চোদ্দু দেখেছেন। এই ব্যান্ডের দলে একটা ঢাক থাকে যেটাকে বলা হয় জয় ঢাক। এই জয় ঢাকটাকে যে কাঁধে নিয়ে থাকে তাকে বলা হয় জয় ঢাকের চোদ্দু। এরকম একটা কথা না বললে আমি আর পাচ্ছি না। আমার এই পাল্লাদার হচ্ছে জয় ঢাকের চোদ্দু, বুঝলেন? কিরকম না, একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বললেন, গোপাল আমাকে 3খানা 14 এনে দিতে পারবা? তা আবার না পারা হয়? এর জন্য কিছু খরচ লাগবে। কি না, কিছু স্বর্ণমুদ্রা, গুটিকতক পাইক, আর যদি ওই ঘোড়া শাল থেকে একটা ঘোড়া দেন তাহলে আমি 14 এনে দিতে পারবো। যথারীতি হিরণ না বসুন ওইখানে, যথারীতি ওই ঘোড়া শাল থেকে একটা ঘোড়ার রাজাদের ব্যাপার, কয়েক কোটা স্বর্ণমুদ্রা এবং গোটাকত পাইক দিয়েছে। স্বর্ণমুদ্রার কোচরে গুজিয়ে ঘোড়ার পিঠে চেপে গোপাল ভাঁড় যাচ্ছে, পিছনে পিছনে পাইক কোটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখে এক ভদ্রলোক নিজের মাথায় 20 কেজি ধান নিয়ে গাধার পিঠে চেপে যাচ্ছে। তো গোপাল জিজ্ঞাসা করছে, গোপাল এই শোনা, তুমি নিজে গাধার পিঠে চেপে আছো, অথচ তোমার মাথায় 20 কেজি ধান কেন? তাই গোপাল দাদা কিছু মনে করবেন না, আমার গাধাটা এই মাসে বাচ্চা দেবে, তাকে ভারী লাগবে, তো ওই জন্য আমি গাধার পিঠে চেপে মাথায় 20 কেজি ধান নিয়েছি। তারপর যে না না, ভালো চোদ্দু বটে। 2 নম্বর চোদ্দু কয়? রাজামশাই জিজ্ঞাসা করে 2য় নম্বর চোদ্দু কয়? তারপর যে 2য় নম্বর চোদ্দু আমি। কীরকম? যে আমি যদি চোদ্দু না হয় তাহলে চোদ্দু খুঁজতে যায়, নিজে চোদ্দু না হইলে চোদ্দু খুঁজতে যায়। তারপর যে বেশ ঠিক আছে। 3 নম্বর চোদ্দু কয়? তারপরে রাজামশাই 3 নম্বর চোদ্দু আমনি। কীরকম? আপনি যদি চোদ্দু না হন তাহলে চোদ্দুকে দিয়ে চোদ্দু খোঁজা করান। তাই চোদ্দুর পাল্লাই বুঝে আসনের মাঝখানে মনে হচ্ছে আমি চোদ্দু হয়ে গেলাম। যাই হোক, বলবো না অত্যন্ত অল্প নাকি ব্যাখ্যান্ত চূড়ান্ত সময় হয়ে যায়। জাগলো প্রাণে ভাবলো হরি, বন্ধুবর্গার বলুন হরি, মায়ের হৃদয় গৌর হরি বলে, হরি বলে, হরি বলে। ঝাড়া পাগল, এ ঝাড়া পাগল নয়। তাই বলি ভাই শোনো, বলি কে বলে রে ওরে পাগল, কে বলে রে ওরে পাগল, ওই দেখে বেদানাতে নাই দানাম, নাই তাতে দানা।
কথা কিছু মনে করবেন না, আমার শুনতে একটু খারাপ লাগলো। আমার বিপক্ষের পাল্লাদা বারবার বলছে আমি দিলীপ চ্যাটার্জির ছেলে। এই ওটা তো তোমার বাবার পদবী, তুমি কার ছেলে সে জেনে লাভ নাই। তুমি কে? যেদিন তোমার বাবার নামটাকে ওভারটেক করে তুমি যেতে পারবে, সেই দিন তোমার নামটা থাকবে। কি গো হিরণদা? প্রভাত চ্যাটার্জিকে চিনুক, যে বলবে প্রভাত চ্যাটার্জির বাবা হচ্ছে দিলীপ চ্যাটার্জি, তবে তোমার মান হবে, নচেত তোমার মান হবে না জগতের মাঝখানে। দিলীপ চ্যাটার্জি তিনি ছিলেন মহান লোক, তিনি আমার স্মরণীয়, তিনি আমার বরণীয়, তার চরণে শতকোটি নমস্কার। আমি কেন, এ জগতের মাঝখানে যত কবিয়াল আসবে সমস্ত কবিয়াল তার চরণে প্রণাম না করে আসরে ওঠে না। তুমি সেই জায়গাটা তৈরি করো। তুমি একটা বাঘের বাচ্চা, তুমি একজন বিখ্যাত শিল্পীর ছেলে, তোমার ঘরে যা মাল আছে সে মাল কাটা যদি পরিবেশন করো, পশ্চিমবাংলা কোনো কবিয়ালার তাগদ নাই তোমার সামনে দাঁড়ায়। এটা আমার বিশ্বাস, এটা আমি জানি, এবং তোমার কাছে সেই মাল কোটা আছে সেটাও আমি জানি। সেইটুকু মানুষের কাছে তুলে ধরো দাদা। ইনি আমার খুব খুব কাছের মানুষ, আমি ওনাকে খুব স্নেহ করি, ভক্তি করি, এবং উনি আমার বাড়ি যাওয়া আসা করেন। ওনার দিদির বাড়ি আমার বাড়ির পাশেই, যখনই যান আমার সঙ্গে একবার দেখা করেন। উনি আমাকে ভাই বলে খুব ভালোবাসেন। সেই ভালোবাসার খাতিরে তোমাকে আজ কথাটা বললাম, কিছু মনে করো না দাদা ভাই। ও মা, বেদানা খেয়েছো? বেদানা খেয়েছো? নাই কতবার খেয়েছো, তাই তো? এ বেদানা, এই ফলটার নাম হচ্ছে বেদানা, অর্থাৎ দানা নেই। কিছু কিছু জিনিসে দেখবে এই নামের সঙ্গে কামের মিল নেই। যেমন কলকাতা একটা জায়গার নাম হচ্ছে ধর্মতলা। এই জায়গায় ওই যত চিটিংবাজ পকেট মার এই গোটা বাস, তবু কিন্তু এই জায়গার নাম অধর্মতলা হবে না, হবে সালা ধর্মতলায় বসবে। কলকাতার একটা জায়গার নাম হচ্ছে উল্টোডাঙ্গা। মানুষ, যানবাহন, গাড়ি ঘোড়া যতই সোজা করে যাক, সোজা ডাঙ্গার নাম হবে না, কিন্তু সেই উল্টো ডাঙ্গায় নাম থাকবে, নয়? তদ্রূপ এই ফলটার নাম হচ্ছে বেদানা, অর্থাৎ দানা নেই, কিন্তু এই ফলে এত দানা গুনিয়ে শেষ করা যাবে না। যাবে? ওরে বেদানাতে এত দানা বন্ধুরে, বেদানাতে এত দানা গুনে শেষ করা তো যাবে না। ওমা, খই ভেজেছো? খই ভাজো? এখন আর ভাজে না, নয়, এখন সব প্যাকেটে কেনা মুরগি পাওয়া যায়। আমি যখন ছোট ছিলাম তখন ওই দুর্গা পূজার আগে আমার মা ধান ভেজে খই তৈরি করে ধানগুলোকে ফেলে দিয়ে খইটাকে রেখে দিয়ে ওই চাষের গুড় দিয়ে ভালো করে মেখে তৈরি করতো মুরগি। আমি ছোট ছিলাম, মাকে বলতাম মা আমাকে দুটো মুরগি দাও না, বাটিতে দুটো মুরগি দিত, খেয়ে খেয়ে গোটা গ্রাম ঘুরে ঘুরে বেড়াইতাম। আচ্ছা, সিদ্ধ ধানে খই হয় মা? হবে? হবে না। যে একবার ফেটে যায় তাকে আর ফাটানো যাবে না। সিদ্ধ ধানে কিন্তু খই হবে না। ধান সিদ্ধ করলে একবার ফেটে যায়, আর ফাটবে না। ও মা, সিদ্ধ ধানে হবে না খই, আবার এই দুধে হবে না দই। ওরে সিদ্ধ ধানে হবে না খই, এই দুধে হবে না দই।
ধানের হবে না গো দুধে হবে না গো ওরে রাম ছাগলে টানিবে কি মই রাম ছাগলে টানিবে কি মই ওরে রাম ছাগলে টানিবে কি মই ওরে পাগলারা বলি রাম ছাগলে টানিবে কি মই এটা হয় না আর হবে না এটা হয় না আর হবে না রে হয় না আর হবে না হয় না আর হবে না রে হয় না আর হবে না বলেছে ওরে পাগল বেদানাতে নাই দানা কে বলেছে ওরে পাগল বেদানাতে নাই দানা এই আমার বয়স হয়েছে 80 ধরেছে ঢুকো কাশি একরকম মাজার জুত দেখ যার মাজাও নাই তার মজাও নাই এখন 80 বছর বয়সে আমার মাজার জুত খানা দেখ কে বলেছি ওরে পাগল বেদানাতে নাই দানা কে বলেছে ওরে পাগল বেদানাতে নাই দানা কে বলেছে বেদানাতে নাই দানা কে বলেছে রাস্তা দিয়ে একটা হাতি যাচ্ছে ব্যাং আর ব্যাঙি দুজনে যুক্তি করছে শালা রাস্তা দিয়ে হাতি যাচ্ছে চল দুজনে যাই দিয়ে ওই রাস্তায় পেচ্ছাপ করে দিই রাস্তা কাদা হয়ে যাবে শালা হাতি কাদায় বইবা যেতে পারবে না হবে কি কথা হবে হবে না নয় ওরে যাচ্ছে দেখো রাজার হাতি আবার ব্যাঙে বলে চলে ব্যাঙি রাস্তায় মতি আর যাচ্ছে দেখো রাজার হাতে ব্যাঙ বলে যে রাস্তায় মতি ওরে এতে কি হয় কোন হাতির ক্ষতি বলি এতে কি হয় কোন হাতির ক্ষতি এটা হয় না আর হবে না ও মা গান ভালো লাগছে না গান ভালো লাগছে পয়সা আনো নাই পয়সা আনো নাই লক্ষ্মী ভান্ডার পাও নাই নাকি কি গো মা বলো না লক্ষ্মী ভান্ডার পাও নাই পেয়েছো ভাঙানি নাই নাকি বে পয়সা নাই নিজে নিজে দুটো সেফটি পিন দিও কেন জানো এদিকে আমিও গান করি আমার ভাইও গান করে আমাদের ভাই ভাই খুব মিল কিন্তু বউ বউ মিল নেই ভাই বললো ভাই আরে কতদিন এই ঝগড়া অশান্তি আর ভালো লাগছে না প্রতিদিন তুই এক কাজ কর তুই আলাদা থাক আমিও আলাদা থাকি তোর যখন কিছু দরকার হবে আমাকে চাইবি আমার যখন কিছু দরকার হবে তোকে চাইবো দুজনে কথাবার্তা হয়ে গেল আলাদা হয়ে গেলাম আমাদের বাড়িতে একটাই বাড়ি দুটো ঘর একটা কলতলা একটাই মোটর চাপ বসানো আছে বুঝলেন এবার আমি গান বায়না করে বাড়ি গিয়েছি 5-6 পালা গান করে গিয়েছি আমার জামা কাপড় খুলে দিয়েছি গিন্নি পরিষ্কার করতে কলতলায় গিয়েছে এই যার সঙ্গে যার ভাব নাই দেবেন সে যখন কলতলায় যাবে এও তখন কলকাতায় যাবে এও চলে গিয়েছে এবার ভাইয়ের বউ দেখাচ্ছে একটা সেফটি পিন দুটো সেফটি পিন তিনটে সেফটি পিন আমার গিন্নি এসে বলছে এই তুমি গান জানো না নাকি কেন বলো দেখিনি তোমার ভাই 25টা সেফটি পিন তোমার সেফটি পিন কয় টাকা পয়সা লাগবে না মা টাকা পয়সা যা দেবে নিতাই দেবে সে তো জানবে বুঝতে পারবে না ওরাও তো সেফটি পিন দিয়ে আমার বউর হাত থেকে মান মাছি মা গো
টাকা লাগবে না। ও তাই হয় না আর হবে না। ওরে মহতি এই সবাই হয় না আর হবে না। তবে শোনো শোনো পাল্লাদার, আরে ও বাবা আমি তোমার কাছে গাই জিজ্ঞাসা করেছিলাম ভগবান কতগুলো গুণ থাকলে তাকে ভগবান বলা যায়। 60খানা গুণ যদি কারো মধ্যে রবে, ওরে সেই জন্য ভগবান এইভাবে হবে। 60টা গুণ যদি কারো মধ্যে থাকে সে হয় ভগবান। 12 আঙুলের সাধনা ওরে যার মধ্যে রবে সেই হবে ভগবান। আমার কথা নেবে 12 আঙুল সাধনা। এই যে শ্বাস আগম নিগম তত্ত্ব, একটা যাচ্ছে একটা আসছে, এই আগম নিগম তত্ত্ব যখন 12 আঙুল পর্যন্ত যাবে সেই হচ্ছে ভগবান। এই রামকৃষ্ণ দেবে 12 আঙুলের সাধনা ওরে অমনি করে নিল। সত্যযুগে নারায়ণ 60 গুণের অধিকারী, তাই রাম 60 গুণের অধিকারী। তারপরে কৃষ্ণ ইয়া 60 নয় 64 গুণের অধিকারী। যার জন্য কলিযুগের মাঝেও যারা বৈষ্ণব তারা কৃষ্ণ সাধনা করে, কৃষ্ণই হচ্ছে ভগবান। 64টা গুণ, তার মধ্যে আর একটা হচ্ছে 4টে গুণ বেশি, তার মধ্যে একটা হচ্ছে লীলা বিন্যাস। 64টা লীলা, এই 64টা লীলার মধ্যে 64টা কীর্তনের পালা হয়। আমি তোমার কাছে গাই কিন্তু গৌরহরি 64টা পালা হবে নাই। হবে গৌরহরিকে দাপট যুগে ছিলেন কৃষ্ণ, রাধারানী 3টে ঋণ শোধ করতে পারে নাই দাপট যুগে, বুঝতে পারে নাই। সেই 3টে জিনিস কি? কই শোনো রাধা প্রেমাম, কই শোনো মাধুরীমাম, কই শোনো রাধা প্রেমাম, কই শোনো মাধুরীমাম। কই শোনো তোমার সুখে ভরে গো, রাধারানী প্রেম কি, সেই প্রেমের মাধুর্য কেমন, আর সেই প্রেমের সুখ আস্বাদন কেমন। এদিন বাঞ্ছিত ধন বোঝে না হইল পূরণ, আমার এদিন বাঞ্ছিত ধন বোঝে না হইল পূরণ। নদিয়াতে হইলে অবতারে গো, নদিয়াতে হইলেন অবতরী গো, নদিয়াতে হইলেন অবতরী গো। আর অবতার নয়, যত যত যুগ ছিল সমস্ত যুগের মাঝখানে অবতার হয়েছিল, কিন্তু কলিযুগে অবতার হইলেন। আমি কাঁদে আর কাঁদাইব, আমি কাঁদে আর কাঁদাইব, ওরে দারে দারে নামবে
নিতাই গৌর হরি বল হরি বল। এই হচ্ছেন গৌরহরি, যিনি কলিযুগের ভগবান। উনি নিয়ে এসছেন কি? কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে এই নাম হয় রে বন্ধু, আর এক নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। এই নাম কি? এই নামের আর একটা নাম আছে, তারক ব্রহ্ম নাম। নয়, তারক, তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নাম। সে নাম কি? সে নাম কি? মহাপ্রভু যখন নগরে নগরে নাম সংকীর্তন করতেন, আচণ্ডাল ব্রাহ্মণ সবার ডাক ছিল, কিন্তু যখন শিবাসঙ্গনের নাম করতেন, অন্তরঙ্গ ভক্ত ছাড়া কারো ডাক ছিল না। তাহলে বহিরাঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রসাস্বাদন। নাম ছিল কোথায়? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে? মধুমাকা হরি নাম, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে? মধুমাকা হরি নাম, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে? মধুমাকা হরি নাম। নদিয়া আসরের মাঝখানে আমাকে আশীর্বাদ করতে এসেছেন। আমি গোবিন্দের কাছে কায় মনোবাক্য প্রার্থনা করবো, হে গোবিন্দ, আমার এই মাকে যেন তোমার চরণগামী করে ঠাকুর। যদি দিতে হয় সে কালকে দেন, এ কালে ছেলেদেরকে দেবেন, এরা মাল খাবে, গাঁজা খাবে, নষ্ট করে দেবে টাকাটা। আর সে কালের লোককে দেবেন, গোবিন্দ সেবায় লাগবে। কি গো মা, তাই তো? এমন বাড়ি নাই শালা নেশা করে না, নাকি গো? সব বাড়িতে গাঁজা নাই, মদ নাই, বিড়ি, কিছু না কিছু একটা চলছে। আর সেকালে মানুষ দেখ, তখন বিড়ি বাঁধতো না, মানুষ বাঁধতো। আমার যুগে বিজ্ঞান কেন উন্নত, দেখ তোর যুগে বিজ্ঞান হইল কোথায়? আমার যুগে মাল দেখে তোর যুগের বিজ্ঞান, নজর তোর বিজ্ঞান ছিল না, থাকতো না, হইতো না। আমার যুগ ছিল বলে তোর যুগ বিজ্ঞান তৈরি করছে, নজর তোর যুগের বিজ্ঞান কিছু করতে পারতো। আমি তাই বলি পাল্লা আর গো, আরে ও বাবা, আজ আমি বড় ভাগ্যবান। আজ যেনারা আমার কাছে দোহার করছেন, এরা আমার দোহার নয়, এরা আমার গুরুস্থানীয়। এই দুজন আমার গুরুদেবের সঙ্গে অনেক কবিগানের দোহার করেছেন। আমার গুরুদেব ছিলেন তপন চ্যাটার্জি মহাশয়, কৌশিক গ্রামের। আর এরা আমার সেই গুরুর সঙ্গী, এরা আমার গুরুস্থানীয়। আজকে বহুদিন পরে আজ আবার আমার হিরণদা এবং আমার এই দুদু দাদুর সঙ্গে দেখা হলো। আমি বললাম, দাদু গো, আমার হৃদয়টা আজ ভরে গেল, কতদিন পরে তোমাদের সঙ্গে দেখা। আজ আমি বড় ভাগ্যবান, নিজেকে বড় গর্বিত মনে করছি যে নিতাইয়ের আশ্রমে এসে আমার আবার গুরুর সঙ্গের লোক আজ আমি কাছে পেয়েছি। এটা আমার বড় পাওয়া, পরম পাওয়া, এর উপরে আর কিছু নাই। আমি তাই বলি পাল্লা আনার গো, তুমি ভেবে দেখো মনে, আমি তোমার কাছে বলে যাবো অতীব যতনে। তাহলে একটা এই নাম, এটা সেই নাম। এই নাম হয় রে বন্ধু, আর এক নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। সে নাম কি? যেটা পঞ্চতত্ত্ব লইয়ে এরা করে হরিনাম। পঞ্চতত্ত্বে কে কে আছে আমি জানিলাম। পঞ্চতত্ত্ব আছে কে কে? শিবাস, অদ্বৈত, গদাধর, নিত্যানন্দ, চৈতন্যদেব। শিবাসকে শ্রী শব্দ সুন্দর বটে। এই দেহের জায়গা হইল
বৈষ্ণব কাকে বলে শোনো, বৈষ্ণবের গুণ কি শোনো, বৈষ্ণবের রস কি শোনো। আগে জানো তারপরে করবে, না জেনে বললো না উল্টো পাল্টা। বৈষ্ণবের রস দেখো, এটা রসের খেলা, রসের খেলা। এটা রসের খেলা হলো। তুমি আমার কাছে নাতি ভাই আজি তুমি শুনে চলো, এটা রসের খেলা। তাহলে শিবাসকে শ্রী শব্দে সুন্দর, যেটা দেহের জায়গা। ভজন ক্ষেত্র, ভজন ক্ষেত্র, ভজনের ক্ষেত্র যেটা, সেটাই আমার শিবাসঙ্গন শুনে যাবে সেটা ভজন ক্ষেত্র। ভজন ভজন ভজন, বর্গীজ দৈন্তন্য ভজন, ভয়ে ভক্তি ভরে বর্গীজ জন্মদ্বারে দৈন্তন্য নৃত্য করার নামই হলো ভজন। এই ক্ষেত্রে আমরা সবাই যাই, যারা সাধুগুরু বৈষ্ণব আশ্রয় করে এই ক্ষেত্রে যায় তাদের হয় ভজন, আর না হলে হয় ভোজন। এটা রসের খেলা, রসের খেলা, রসের খেলা। আমি তোমার কাছে গাই, কেমন করে রস বের করতে হয় শোনো নাতি ভাই। রস বের করে কি করে? আঁকেও রস আছে, খাজুর গাছেও রস আছে নয়? আঁকে যদি রস বের করেন দেখবেন তিনখানা মাদল থাকে, মাদল। আঁকটা ভরিয়ে দেবেন, মাদলে পেশাই হবে, রস বেরিয়ে আসবে, খোয়া বেরিয়ে যাবে একদিকে, একদিকে খোয়া বেরিয়ে, একদিকে রস বেরোবে, একদিকে আঁক ঢুকবে নয়? কি গো বাবা, তাই তো? যারা এ জগতের জীব তিন মাদলে আগে ভরিয়ে দেবে তাদের বাবা খ অমনি গবে যাবে। যারা এ জগতের মর জগতের জীব তারা আঁক ভরবে, রস বেরোবে বটে কিন্তু খোয়া বেরোবে। খোয়া কি? যেগুলো কাঁধে বাড়িতে সেগুলো খ, রস বেরোবে কিন্তু খাওয়া বেরোবে। হরিবল হরিবল। আর যারা সাধুগুরু চরণ আশ্রয় করে যাবে তারা আখের রস বের করে না, খাজুর গাছের রস বের করে। লগরাগুলো পরিষ্কার করে নেবে, চুমুড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবে, ধারালো অস্ত্র দিয়ে ভালো করে কেটে নেবে, ত্রিকোণাকার আকার দেবে, নল গুঁজে দেবে, রসে হাঁড়িতে পড়িবে। একই হাঁড়িতে প্রতিদিন রস পড়িলে রস গেজে যাবে। আমি তাই বলি নাতি গো, আমি তাই বলি নাতি গো, আমি তোমার কাছে গাই, ওই খাজুর গাছ হইতে রস বের করো তোমারে জানাই। কিন্তু লক্ষ্য থাকবে পায়ের দিকে, পায়ের দিকে। মুখে লক্ষ্য নাই হবে, লক্ষ্য থাকবে পায়ের দিকে, মুখে লক্ষ্য করলে আর হবে না। আমরা মুখেই লক্ষ্য করি আর ওইখানে মরি নাই। হরিবল হরিবল। লক্ষ্য থাকে পাইয়ে। আগেকার দিনে মায়েরা ঢিকিতে পাড় দিয়ে চিড়িয়ে ঘুরতো নয়? কি গো মা, চিড়ে করতো না পাড় দিয়ে? লক্ষ্য কোন দিকে? যে মা পাড় দিত সেই মায়ের পায়ের দিকে। ধানটাকে আলিয়ে ঘরে দিত, ঘরের ভিতরে হাত ভরে ঘোরাইতো, মাল তুলতো, পাজরাইতো। খরিদ্দার এসে যে আমাকে এক পোয়া চিড়ে দেন তো, তাকে এক পোয়া চিড়ে দিত, তার কাছে পয়সা নিত। ছেলে এসে বলছে মা দুধ খাবো, ছেলে কোলে নিয়ে দুধ খাওয়াইতো। এরপরে ছেলে বাবা বলছে আলমারির চাবিটা কই, তাকে আলমারির চাবি দিত। এতগুলো কাজ একসঙ্গে করতো। লক্ষ্য কোথায়? যে মা পাট দিচ্ছে তার পায়ের দিকে। এই পায়ের দিকে লক্ষ্য রাখো, অন্য লক্ষ্য না রাখিবে তবেই তো এই কর্ম তোমার হইয়া যাবে।
শিবাস এবার অদ্বৈত ভাব কটা দুটো, একটা দ্বৈত ভাব একটা অদ্বৈত ভাব। দ্বৈত ভাব কাকে বলে? যারা কবাডি খেলা দেখেছেন তারা জানেন। কবাডি 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 কবাডি, ওরা আমার হারাম জাতা, ঘর না ঢুকতেই দরজা কাদা, এটা হলো দ্বৈত ভাব। অদ্বৈত ভাব কেমন? কবাডি 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 কবাডি, এটা হলো অদ্বৈত ভাব। এখানে যেতে গেলে গদা ধরে যেতে হবে, গদা ধরে যেতে হয়, গদা ধরে সঙ্গে লইয়ে গদা ধরে যেতে হয়, কামকে নিজের বশীভূত করে গদা ধরে যাবে, তবেই এই কাজ হবে, নচেত হবে না। তাহলে শিবাস অদ্বৈত গদাধর নিতাই, নিত্য নিত্য আয়, এর ফলে আয় হবে আর ব্যয় হবে না। বিন্দু ধারণাং জীবনাং বিন্দু পাতনাম মরণাম, আর বিন্দুর পতন তো হবে না। এই ক্ষেত্রে তখন বাবা আয় হবে 16 আনা, আয় হবে আর ব্যয় হবে না। তখন হলো নিতাই, নিত্য নিত্য আয় হলে নিতাই, আয় হলে আনন্দ হয়। নিত্য নিত্য যখন আনন্দ হবে তখন হবে নিত্য আনন্দ, আর যেই নিত্যানন্দ হয়ে যাবে তখন চৈতন্যের উদয় হবে। এবার হরি বলো আর কৃষ্ণ বলো, নিতাই গৌর হরি বল হরি বল। এইভাবে যদি নাম জপ করতে পারে, একবার জপলি হয়, আর একবার জললি জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়। বৈষ্ণব কাকে বলে? যিনি পরমাত্মাকে ঠেলে নিয়ে গিয়ে জীবাত্মার সঙ্গে মিলন করাইতে পারেন, তিনিই হলেন বৈষ্ণব। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, বলি ওরে আমার নাতি সোনা, সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মোহন পতন হবার তরে। নারী ভোগের বস্তু নয়, সাধনের বস্তু, ভজনের বস্তু। সেই নারীকে তোমরা ব্যবহার করো ভোগের জন্য, যার জন্য কলিযুগের ঘরে ঘরে বৈষ্ণব হবে, আর হাসিতে খেলিতে তারা নরকতে যাবে। আমি বলেছিলাম কলিযুগে আগ্রায় আগ্রায় ছেলিয়ে কেঁদে বেড়ায়। বৈষ্ণবের বীজ যদি ভাজা হয়ে থাকে, তাহলে সেই বীজে সন্তান তৈরি হয় কি করে? চিন্তা করে দেখুন। তাহলে বৈষ্ণব, কলিযুগের বৈষ্ণব বীজকে ভাজতে পারে না, তার মন্ত্র শক্তির দ্বারাই, তার সাধনার দ্বারাই বীজকে ভাজতে পারে না বলি ঘরে ঘরে সন্তান তৈরি হয়। আগ্রায় আগ্রায় ছেলিয়ে কাঁদে, সাধন সমরে বলি বারে বারে, যেও না রে সেটাই ভগে দিয়ে বান সাধ পঞ্চবান। এখানে ভগে বান রেখে পঞ্চবানের সাধন করতে হয়, মদন মাদন শোষণ পোষণ স্তম্ভন। সেটাই ভগে দিয়ে বান সাধ পঞ্চবান, ভগনারী সন্ধান যেন গুরুর দ্বারে, সাধন এখানে আছে কে? মা মহামায়া উলঙ্গ হয়ে চুলগুলোকে খুলে দিয়ে একটা খাঁড়া নিয়ে দাঁড়িয়ে আছে ল্যাংটা হয়ে।
একের ভিতর তিনটি দুয়ার, দুইকে ছাড়িয়া পাছে একের যে যেন ভজন করে গোবিন্দ তাহার কাছে। যে পথে পুত্র সেই পথে মূত্র। যেখানে আছে পুত্রের মাথা সেখানে নাই ভজনের কথা। তাহলে গুরু কাছে জেনে নিতে হবে কোন দ্বারে গোবিন্দকে দর্শন করা যায়। সেথাই উলাঙ্গিনী কেশি আছে অসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। ওরে পতিব্রতা সতী বোধে নিজ পতি, শুক্ল বর্ণের পুরুষ সদাই আহার করে। ভাইরে, আমার যুগে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আর তোর যুগে এসবে কিছু ধার ধারিস না। যখন খুশি খাস, আর যখন খুশি শুস, আর যখন খুশি মরিস। তোর যুগে মেয়ে ছেলের সংখ্যা কম, ওই জন্য কলিযুগের সমস্ত বর্ণ এক হবে। যে যুগের মেয়ে, যে জাতের মেয়ে হয় হোক, ঘরে এলি ভালো হয় নাকি বলছেন? হরিবল হরিবল। একটা বউ তো পাবে নাকি, বৌমা তো পাবে। এই তো তোদের যুগ। তোদের যুগে, বর্তমান যুগে বুঝলেন, আমি বিভিন্ন জায়গায় যাই গান করতে, আমার শাশুড়ি বলে আমার 46টা সম্বন্ধে এখনো বিয়ে হয় না। যে জাতের মেয়ে হয় হোক, একটা ইন্ডিয়া দাও সাধন দেখো না কেন। টাকা, বিয়ের টাকা, রাত খরচের টাকা লাগে, লাগুক, আমি দেবো। এই তো হয়েছে তোদের যুগে পরিস্থিতি। তোদের যুগে মেয়ে কমে গিয়েছে। ওরে যে জাতের মেয়ে পেয়েছি সেই জাতের ট্রেনে তুলে রেখে ঘরে ভরছিস, দিয়ে ওই গুরুদেবকে ডাকছিস, কানে ফুস মন্ত্র দিয়ে দিচ্ছে, আর বলছি আমার জাতের হয়ে গেছে। এই তো তোদের যুগ। যাই হোক, এ যুগ আর সে যুগ, এ দ্বন্দ্ব আর বেশিক্ষণকার নয়। এ দ্বন্দ্ব এখানেই সমাপ্ত ঘোষণা করি। আমরা পাশাপাশি দাঁড়িয়ে একটু মিলন গান করব। বাড়াবো না কমাবো? একটু বাড়াবো, ছোট করে। হ্যাঁ, হয়ে গেছে। তোমার শিল্পী রেডি করো, আমরাও তাড়াতাড়ি মারছি। মাইকম্যান ভাই, আর একটা মাইক্রোফোন দেন। এবার লাগবো।